থার্ড কথা, সেটা তো আর রাষ্ট্রপতির কথা না। রাষ্ট্রপতি বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যটা তো মন্ত্রিসভায় অনুমোদন হয়েই বক্তব্য দিয়েছেন। আচ্ছা, যদি তাই দিয়ে থাকে তাহলে কালের কণ্ঠে যে কথাটা বলছে সেটাও কি মন্ত্রিসভা অনুমোদন করছে? যে ইউনূস সরকার তাকে গৃহবন্দী করে রাখছে, ইউনূস সরকার তাকে কথা বলতে দেয়নি, বিএনপি তাকে রক্ষা করছে, তাহলে এটাও কি তাহলে মন্ত্রিসভার কথা? মানে দুইটা যদি কথা এক হয়ে থাকে। আর একটা জিনিস আপনাকে বলি, আপনি একটা দল থেকে আপনাকে করে দিল, ধরে নেন ওখানে লেখা থাকলো যে আমি একটা রাজনৈতিক আদর্শে বিশ্বাসী, আমি তো পদত্যাগ করবো। যদি কেউ যদি আপনার মতের সাথে মিল না হয় তাহলে কি আপনাকে পদত্যাগ করা থেকে কেউ আটকে রাখতে পারবে? পারবে না। দ্বিতীয় যে জিনিসটা বললেন, রাষ্ট্রপতিকে দিয়ে আপনি কেন পড়ালেন? বললেন এটা সংবিধানের বাধ্যবাধকতা। তো সংবিধানের বাধ্যবাধকতায় তো আপনি কোথায় আছে? অভ্যুত্থানের মাধ্যমে প্রধানমন্ত্রী মন্ত্রিসভা জোর করে ফেলে দেওয়াটা, এটা কোথায় আছে? আপনি বলতেছেন প্রধানমন্ত্রী, যেমন আমরা এখন বললাম যে অধিবেশন ডাকতে পারবে না, প্রধানমন্ত্রী ছাড়া তো আপনি সংসদ বাতিলও করতে পারবেন না। এই সংবিধান করতেছে। এই সংবিধানে প্রধানমন্ত্রী বাতিল না করলে, জরুরি অবস্থা জারি না হলে আপনি তো কোনোভাবে ইলেকশন 29 সালের আগে করতে পারেন না। তো আমার কাছে মনে হয় যে বিএনপির যে জাল বিছাচ্ছে, সেই জালে বিএনপি নিজেই ঢুকে যাচ্ছে। এবং এই যে স্পিকার সাহেব বলছেন প্লে কার্ড না দেখানো, প্লে কার্ড না, পৃথিবীর বিভিন্ন দেশে প্লে কার্ড কেন, বিভিন্ন দেশে মাথায় ব্যান পরে ঢোল পর্যন্ত নিয়ে গেছে বিভিন্ন দেশে পার্লামেন্ট। তো আজকে এই কথাগুলো এইভাবে না বলে যদি এইভাবে বলা যায় যে আপনাকে, যে রাষ্ট্রপতিকে কখনো লেজিটিমেসি দেয়নি কেউ। এই রাষ্ট্রপতি আওয়ামী লীগের প্রেতাত্মা, এই কথা সবাই বলছে। এই রাষ্ট্রপতি কোনদিন এই দেশকে ধারণ করে না। তার চেয়ে বড় কথা, এই রাষ্ট্রপতি এই দুইটা সাক্ষাৎকারে এটা প্রমাণ যে আওয়ামী লীগ তার স্বার্থে দেশকে, সার্বভৌমত্বকে, সবকিছুকে বিলীন করে দিতে পারে ক্ষমতার জন্য। এটা একটা আরেকটা দিক হচ্ছে যে শোক প্রস্তাব নিয়েও যেটি অনেকেই প্রতিবাদ জানিয়েছেন, যেখানে শোক প্রস্তাবের মধ্যে 71 সালে যেটি বললাম যে এটা দাঁড়াইছে কারা, কেউ কিন্তু সংসদের মধ্যে বোধহয় কেউ জানায়নি। আজকে জানিয়েছেন, যারা কমিউনিস্ট পার্টি জানিয়েছেন। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি জানাতে পারে, তাহলে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি যদি জানায় তাহলে বাংলাদেশের আগের শোক প্রস্তাব থেকে সাজিদুর রহমানের নাম, তারপরে আব্দুর রহমান বিশ্বাসের নাম, সবার নাম তো তাহলে আগে মুছতে হবে। আগে তাহলে মুছতে হবে। আপনি তো আজকে হঠাৎ করে এটা বলতেছেন কেন? আপনি যদি বলেন স্বাধীনতা বিরোধীরা নাম, যারা এমপি ছিল, মানুষ তো তাদেরকে ভোট দিয়েছে রে ভাই, আপনি স্বাধীনতা বিরোধী বলতেছেন কেন? যারা 40% ভোট, শোনেন, যারা 1%ও ভোট পায় না, তারা 40% লোকের মানে কি বল, গণতন্ত্রের প্রতি কমিউনিস্ট পার্টি কোনদিন শ্রদ্ধাশীল ছিলেন না। সেই জন্যই বাকশাল করছিল। এবং এখনো তাদের যে মানে জাসদের যারা আজকে আওয়ামী লীগের সমর্থন করে, আমার খুব অবাক লাগে। তাদেরই বন্ধুবর, তাদেরই পিতা, তাদেরই চাচা তাদেরকে এই শেখ সাহেব হত্যা করছে। তারপরও তাকে খুনি বলতে পারবেন না। কিন্তু আপনি 71 সালে ওই কথাটা কে জানো, সালাউদ্দিন সাহেব বলছেন। সালাউদ্দিন সাহেব খুব ভালো কথা বলছেন। তাহলে মুক্তিযোদ্ধারের বিচার হতে হবে রাজাকারকে হত্যা করার জন্য। যদি আপনি আজকে কত বড় স্পর্ধা আছে, জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে আপনি মামলা করতে গেছেন কোর্টে, এটাই কেবল তো শুরু। বললাম যে জাল বিছাইছেন, সে জালের মধ্যে আপনি অলরেডি পা দিয়ে ফেলছেন। এখান থেকে কিভাবে বের হবে বিএনপি জানে, কারণ বিএনপি সবসময় মাখায়, 91 সাল থেকে মাখিয়ে আসে, কোনোদিন বের হতে পারে না। এবং জনগণের আন্দোলনের মুখে সবসময় বিএনপির পতন হয়। জি, মাসুদ কামাল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। যেটি নিয়ে আলোচনা করছিলাম যে সংসদের যাত্রা তো শুরু হলো এবং প্রথম দিকটা খুবই প্রাণবন্ত ছিল, শেষের দিকে ওয়াকআউটের মাধ্যমে প্রথম দিনের কার্যক্রমটা শেষ হয়েছে। শোক প্রস্তাব নিয়েও একটা আলোচনা হচ্ছে, অনেকেই প্রতিবাদ জানিয়েছেন এবং রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা তো আছেই। আপনার কাছে প্রশ্ন, সরকার বদলে গেলে রাষ্ট্রপতির ভাষণও কেন বদলে যায়? না না, রাষ্ট্রপতির ভাষণ যেটা হয় এটা তো রাষ্ট্রপতির ভাষণ না, এটা তো বেসিক্যালি গভর্নমেন্টের ভাষণ। রাষ্ট্রপতি কি নিজে কিছু লিখতে পারে? পুরো এই যে 16 পৃষ্ঠার ভাষণটা, এই ভাষণে কি একটা লাইনও রাষ্ট্রপতি লিখেছেন? নট এ সিঙ্গেল সেন্টেন্স। পুরো জিনিসটা মন্ত্রিসভায় অনুমোদিত হওয়ার পর উনি খালি পড়েছেন। আমাদের যে কনস্টিটিউশন এখন, অথবা যদি জুলাই সনদ বাস্তবায়িত হয়, আমি ধরলাম জুলাই সনদে যে প্রস্তাবগুলি আছে, বলছেন জুলাই সনদে যে রাষ্ট্রপতিকে আরো ক্ষমতাবান করতে হবে, ক্ষমতার ভারসাম্য করতে, বলছে না? যা যা প্রস্তাব আছে জুলাই সনদে সব বাস্তবায়ন হয়, তার পরবর্তী সময় যে রাষ্ট্রপতি আসবে, সেই রাষ্ট্রপতি যখন সংসদে ভাষণ দেবে, ওটাও তার লেখা ভাষণ হবে না, ওটা সরকারের লেখা ভাষণ হবে। এটা নিয়ে তো আমি দেখলাম যে আমার কাছে মনে হচ্ছে যে রাষ্ট্রপতিকে আমরা বলি কেনেন দেশের সর্বোচ্চ ব্যক্তি, সবচেয়ে সম্মানিত ব্যক্তি বলি, এবং তাকে আসলে
সবচেয়ে অসম্মানিত অবস্থায় রাখা হয়, যে সে নিজে কিছু বলতে পারে না, অন্যের কথা তাকে উচ্চারণ করতে হয়। এটা হয়, আমি মনে করি এটা হয় উচিত না। কারণ হয় উচিত না কেন, উনি ভাষণ উনি ওনার মতো দিবে, পারে না তো। আপনি মনে করবেন, আমি এই জন্য মাঝে মাঝে বলি যে আওয়ামী লীগ খুব দুর্ভাগা একটা দল। দুর্ভাগা দল এই কারণে, তারা তাদের নির্বাচিত 2 জন রাষ্ট্রপতিকে তারা মির্জাফর বলতেছে। এর আগে বলছে শাহাবুদ্দিন আহমেদকে, হুম। হ্যাঁ, এখন বলতেছে এই শাহাবুদ্দিনকে। 2 শাহাবুদ্দিনই তাদের দ্বারাই নিয়োগকৃত। কিন্তু এই 2 জনকে কিন্তু আপনি এদের জায়গায় নিজেকে বসে ভাবেন, আপনি পারবেন না তো কিছু বলতে। ওই যে লেখা তাকে দেওয়া হয়েছিল, ওর বাইরে সে কিছু পড়তে পারবে? কিন্তু তারপরেও এত আলোচনাটা কেন, যে রাষ্ট্রপতি ভাষণ দিলে কি এমন, মানে ভাষণ দিয়েছেন বা ভাষণ দেওয়ার পরে কি এমন হলো যে তাকে অপসারণ করতে হবে, তাকে গ্রেফতার করতে হবে? অপসারণের সঙ্গে ভাষণের তো কোনো সম্পর্ক নাই। এই যে ভাষণ নিয়ে এত আলোচনা করতেছে, জামাত এবং ইউসুফি ভাষণের জন্য তো প্রত্যাহার করলো, চলে আসলো, এই ভাষণ তারা শুনবে না, হ্যান করবে না, বলছে তো। হুম। উনি যে ভাষণ দিয়ে দিছে, হুম। 15 তারিখ আবার সংসদ তো আবার রিজিউম করবে, তাই না? হুম। আবার নতুন করে আবার আলোচনা করবে। 15 তারিখে বসে তারা কি নিয়ে আলোচনা করবে বলেন? কি নিয়ে আলোচনা করবে? রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা করবে। এই সংসদের পরবর্তী দিনগুলোতে এই রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা করতে হবে তাকে। ওই যে 16 পৃষ্ঠা ভাষণ সবাইকে দেওয়া হয়েছে, হুম। যাওয়ার সময় সবাই ভাষণটা হাত থেকে নিয়েও গেছে। হুম। হ্যাঁ, ওই যে ভাষণটা আছে, ওইটা নিয়ে তাদের আলোচনা করতে হবে আগামী কয়েকদিন। তো যে ভাষণ তুমি বলতে দিলা না, শুনলা না, এবং তাকে বাধা দেওয়ার জন্য এত ব্যস্ত ছিলা যে জাতীয় সঙ্গীত পর্যন্ত তুমি মানে ভালোভাবে শুনতে পারলা না, ওটা দিকে মন দিতে পারলা না, এত জোরে যে আওয়াজ হচ্ছিল। আমি ওখানে ছিলাম কালকে। তো যে এটা তুমি পারলা না, এবং তুমি মানে প্রথমে কেউ খেয়ালই করে না যে জাতীয় সঙ্গীত বাজতেছে। রাষ্ট্রপতি ঢোকার সঙ্গে সঙ্গে জাতীয় সঙ্গীত বাজা শুরু করে, এটা তো ভাই নিয়ম। হুম। তারা খেয়ালও করে না, খেয়াল করেনি কিন্তু ওই কারণে আমি অনেকে বলতেছে যে অবমূল্যায়ন করছে, ওগুলি না, আসলে খেয়াল করে না ভাই, হইচইয়ের মধ্যে খেয়াল করে না। কিন্তু আমার কথা হলো কি, রাষ্ট্রপতি ঢোকার সঙ্গে সঙ্গে তো মানে জাতীয় সঙ্গীত বাজার শুরু করে। তো ওইটা বাজার পরে আপনি দাঁড়াবেন, এত তারা ব্যস্ত ছিল এটা নিয়ে, এত সিরিয়াসলি তারা এটাকে নিয়েছে, নিয়ে এটা তারা নিতেই পারে, তাদের পলিটিক্স নিয়ে আমার কোনো বক্তব্য নাই। কিন্তু আপনি যে 15 তারিখ থেকে যে আপনার সংসদ শুরু হবে, এই সময় আপনি আলোচনা করবেন কি নিয়ে? আলোচনা হবে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে। শাহরিয়ার ভাই একটা কথা বলছিলেন যে বিএনপি আসলে বিভিন্নভাবে জাল বিছিয়েছে এবং এই জালে তারাই হয়তো আটকা পড়বে, এমনটাই তিনি বলার চেষ্টা করেছেন। কারণ বিএনপি এখনো সাংবিধানিক সংস্কার পরিষদের সভাটা এখনো ডাকেনি, এবং তিনি এও বলছেন যে প্রধানমন্ত্রী আসলে জুলাই ধারণ করেন না। তাহলে সংস্কারের ভবিষ্যৎটা কি? শুনেন, এই জিনিসটা হলো কি, আমি বলি আপনাকে, মানে নিজের জালে নিজে ফাঁসবেন, এই কথা বলার অর্থ হলো নিজেরা বলতে চাচ্ছেন যে বিএনপি যে কাজগুলি করছে এই সবগুলো ওনার কাছে লজিক্যাল মনে হচ্ছে না একদম। বিএনপি কিছু কিছু জিনিস অ্যাভয়েড করে যাচ্ছে, বিএনপি কিছু কিছু জিনিস হয়তো সংবিধান সম্মত ভাবেও করছে না। এগুলো তো আছেই। সত্যি কথা বলতে কি, আপনার মানে এটা এত ভজগট বাঁচত না, বুঝছেন? এটা বাচ্চা কেন জানেন? 8 তারিখে শপথ নিয়েছে না, মানে শেখ হাসিনা চলে গেছে, একটা সরকারের পতন হয়েছে। কিসের জোরে হয়েছে? সংবিধানের কোন ধারায় হয়েছে? সংবিধানের কোনো ধারা অনুযায়ী হয়েছে? হয় নাই, গণ আন্দোলনের মুখে হয়েছে। ওকে, তখন আপনাদের উচিত ছিল এই সংবিধানটাকে স্থগিত করে দেওয়া, তাহলে এত ভজগট আর বাজে না। এখন আপনাদের শখ হয়েছে যে আপনারা সাংবিধানিক সরকার হবেন, এবং এই শখের ঠেলায় আপনার মাঝখানে গেছিলাম না, ঠেলায় ঘুরতে গেছে, এখন এটা হলো এরকম, ঠেলায় আনন্দে ঘুরতে গেছে। এত শখ হয়েছে, তারা সংবিধান রাখবে, আবার সংবিধান মানবে না, আবার প্রয়োজন মতো রাখবে, প্রয়োজন মতো মানবে না। ভাই আমি বলি, এগুলো তো আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখেছি। সমস্যা তো ওখান থেকে তৈরি হয়েছে। আচ্ছা, আপনি তো মানতে পারতেছেন না, আপনি সব মানতেছেন। সংবিধান মানলে তো আপনি সংবিধান চেঞ্জও করতে পারেন না, আরেক যন্ত্রণা তো আপনি তো করতেছেন। তো এখন এত কিছু করে দরকার ছিল না, প্রথমেই সংবিধানটাকে স্থগিত করে দিত, দিয়ে যা দরকার আপনি করতেন, করে নিয়ে পরে আবার ঠিকঠাক করতেন। এখন বের হওয়ার উপর কি? এখন বের হওয়ার কোনো উপায় নাই, যেমনি বেরোবেন অমনি দোষ বেরোবে একটা। এই যে বইটা হয়েছে আইনের বইটা নিয়ে, আপনি যেমনি বেরোবেন, যা করবেন চাইলে ওইটার মধ্যে ভুল ধরতে পারবে, কিন্তু এখন ভুলের রাজত্বে সবাই আছেন, এখন এই ভুল সংশোধন আর রাগ পর্যন্ত এরকমই চলবে। আমি কোনো প্রধান, আমি একটা ছোট্ট এক্সাম্পল বলতে বুঝাই আপনাকে। প্রথমে কালকে সংসদের প্রথম আলোচনাটা অধিবেশন সভাপতিগুলোকে খন্দকার মোশাররফ হোসেন, ওনার তো করার কথা ছিল না সংবিধান অনুযায়ী। এবং নর্মালি কি করতে হয়, আগে সংসদের যিনি স্পিকার উনি, আমি বলবেন স্পিকার পদত্যাগ করছে, হ্যাঁ করছে,
আবার স্পিকারের পদত্যাগ ওটার মধ্যে লেখা আছে যে 73-2 পদত্যাগ করছে সে, ওটার মধ্যে লেখা আছে 6 দেখেন 73-6 লেখা আছে যে যতক্ষণ পর্যন্ত নাকি সে নতুন স্পিকারের কাছে দায়িত্ব না দিবে ততক্ষণ পর্যন্ত উনি বহাল আছেন বলে গণ্য হবে। হুম। আপনি কি করবেন? আপনি করবেন নাকি? তাহলে উনি তো বহাল আছেন, ওনাকে নিয়ে আসেন। আচ্ছা, ওনাকে তো পাওয়া যাচ্ছে না, কে বলছে পাওয়া যাচ্ছে না? রাষ্ট্র সরকারকে একবার বলছে যে শিরিন শারমিন চৌধুরী হাওয়া হয়ে গেছে। শিরিন শারমিন চৌধুরী তো ক্যান্টনমেন্টে ছিলেন, তো ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসার পর উনি কোথায় গেলেন? ওনাকে আপনার কার কাছে দিলেন? উনি কোথায় গেল? কেউ জানে না তো। তাহলে আপনি ঠিক আছে, তাহলে ওনাকে তো আপনার আনতে হবে। তাহলে আমি যদি বলি অন্তর্বর্তীকালীন সরকার শিরিন শারমিন চৌধুরীকে গুম করিয়াছে, এটা আপনি জবাব দেবেন কেমন করে? যদি আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তো ভাই শিরিন শারমিন চৌধুরী তো আমার মতো এলেবেলে কেউ না, না, সেটা ভিআইপি লোক তো, তো তাকে নাই হয়ে গেল কেমন করে? তাকে আনতেন। আচ্ছা, সে নাই, ডেপুটি স্পিকার কেন? ডেপুটি স্পিকার কোথায়? কারাগারে। কারাগারে। উনি কি কনভিক্টেড না? তো ওনাকে আমি জামিন দিয়ে নিয়ে আসেন ভাই। কয়েকটা মিনিট তো, কয়েকটা মিনিট। এখন যদি কেউ বলে আপনি এটা করে তো বেআইনি কাজ করছেন, হ্যাঁ করছে, সত্য কথা করছে, তাহলে আপনি কি বলবেন বলেন? জি, বলা শাহরিয়ার নাই ভাই, তো। আপনার একটা বক্তব্য দেখলাম আমি যে রাষ্ট্রপতির ভাষণ নিয়েই, যে রাষ্ট্রপতি যেগুলো বলেছে জি। সেগুলো তিনি আসলে রাজসাক্ষী হিসেবেই মানে গণ্য করা যায়, আসলে কি তাই? আচ্ছা, প্রথমে আমি ভাইয়ের কথাগুলো সবগুলোকে অ্যাডপ্ট করে নিয়ে বলতে টাইম কম, আজকে হাতে সময় খুব কম পেয়েছে। একদম সময় নিয়ে বললাম। ভাই প্রথম বললো যে রাষ্ট্রপতি বলতে পারে না, সেজন্য আমি বললাম যে তাহলে রাষ্ট্র বিষয়ে কোনো কথা, এই কালোর কণ্ঠের যে কথাটা, এটা তাহলে বিএনপির কথা, এবং বিএনপি এই রাষ্ট্রপতিকে যে বলালেন ইউনূস সাহেবের বিরুদ্ধে। যদি ভাইয়ের কথা ঠিক হয়, ভাইয়ের কথা ঠিক না, যদি এই 72-এর কনস্টিটিউশন ঠিক হয় তাহলে কালের ভাই বা আমার না, 72-এর কনস্টিটিউশন ঠিক হলে তাহলে কালের কণ্ঠতে যে সাক্ষাৎকারটা দিয়েছেন সেই সাক্ষাৎকারটা তাহলে বিএনপি তাকে দিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় কথা, এই সংসদে যখন আপনি বক্তব্য দিবেন, যে ভাই বললো না এটা নিয়ে আলোচনা হবে সামনের দিন থেকে, তার আগে আমি বলি, আমি যদি বিরোধী দলের হতাম তাহলে আমি আগামী সংসদে রবিবার দিন দাঁড়ায় প্রথমে বলতাম এই সংসদ এই সংবিধানের আওতায় চলতেছে না, এই সংবিধানের আওতায় চলতেছে না। মানে 10 তারিখে 10টা এই মানে এই আদেশ অনুযায়ী, 10-এর আদেশ অনুযায়ী যদি আপনি আগামী 13 তারিখে যদি এই সংসদ অধিবেশন না ডাকেন, তাহলে আপনার এই সংসদের লেজিটিমেসি নেই, এই সংসদের কোনো লেজিটিমেসি নেই। আপনি তো বললাম যে লেজিটিমেসি যদি দিতে চান তাহলে শেখ হাসিনাকে ফেরত আনেন, সব করেন, 29 সালে ইলেকশন করেন। আর যেটা বললো ভাই, এটাও কথা যায়, এটা তো একটা সিরিয়াস কোশ্চিন অফ মার্ক যে শিরিন শারমিনটা কোথায়। আমি এই কথা এই টকশোতে বলছি যে প্যারোলে মুক্তি দিয়ে নিয়ে আসেন না কেন? আপনার যদি এতই সমস্যা হয় যে তাকে নিয়ে আসেন, আপনি প্যারোলে নিয়ে আসেন, হি ইজ নট কনভিক্টেড ইয়েট। আপনি তো প্যারোলে যখন নিয়ে আসেননি, তখন আপনি এই খেলাটা কেন খেলছেন ভাই? যে ওই যে ছোট বাচ্চাদের সময় না, মানে লুডু খেলতে খেলতে হারিয়ে যাচ্ছে, লুডু ফেলে দিয়ে চলে গেলেন। আপনি তো এই খেলার মধ্যে চলে গেছেন, এবং এই খেলাটা আপনি 91 সালে খেলছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে। 3 দলীয় রূপরেখা আপনি ফেলে দিয়ে চলে গেলেন। আপনাকে কেন বারবার বলা হয়েছিল? আর ইউনূস সরকারটা একটা জিনিস বলে, আজকে একটু আগে দেখলাম, আমি জানি না কতখানি সত্য, প্রেস ক্লাবে ভাই জানতে পারে, প্রেস ক্লাবে প্রণব বর্মা আর খলিল সাহেব বোধহয় একান্তে বহুক্ষণ কি করছেন, মিটিং করছে। খলিল সাহেবই তো, আপনি কিভাবে নিয়োগ দেন? এরা যখন শপথ নিছে তখনই বলছে কি, আমরা সামনের যে সরকার আসবো সে সরকারের কোনো পার্ট হবো না। তাহলে আপনি যে বলতেছেন খালি 7-এর খ, আপনি কনস্টিটিউশনে বলতেছেন 7-এর খ, এই আপনি যেগুলো ইস্তেহারে দিচ্ছেন সেগুলো বাস্তবায়ন করবো, বাস্তবায়ন আপনি এখানে হাতে দিতে পারবেন না। 7-এর খ যতক্ষণ আছে এখানে বিদ্যমান, আপনি সংবিধানে হাত দিতে পারবেন, হাত দিলে দেশদ্রোহী। সেজন্য বললাম যে জালে অলরেডি কি হয়ে গেছেন, ফেসে গেছেন, এবং ফেসে যে কি হবে, আপনি আর বের হতে পারবেন না। বের হতে না পারলে কি হবে, আপনার কিন্তু করুণ পরিণতি হবে। তো আগামী রবিবারই হচ্ছে আপনার জন্য লাস্ট, আপনি আবার ফিরে আসেন। এই আর আদেশের কথা, আর অধ্যাদেশের কথা বললামই তো, 152-তে আইন মানে কি তাতে বলাও আছে আদেশ, আর দেখালামই তো 72-এর সংবিধানই হয়েছে আদেশের বলে। এবার আপনার প্রশ্নের একটা উত্তর দিই। দেখেন 12 তারিখে ভোট হয়েছে, আপনি 1 মাস পর, একদম 1 মাস পর কেন 12 তারিখে সংসদ ডাকলেন? খুব মেটিকুলাসলি আপনি করলেন যাতে এটা নিয়ে আপনি বিরোধী দল বা অন্য কেউ কোনো কথা বলতে না পারে। আপনি 12 তারিখের আগে ডাকতেন, একদম 12 তারিখ লাস্ট দিন, আপনার ম্যান্ডেটরি যেদিন 30 দিন, সেদিন আপনি কেন ডাকলেন? তার মানে আপনি খেলাটা যেই খেলতেছে সে হয় খুব পাকা খেলোয়াড়কে ফেলে দেওয়ার জন্য, নাহলে সে ইম্যাচিউর হাসিনাকে নিয়ে আসার জন্য। আবার বলতেছি, যে খেলোয়াড় সে খুব পাকা খেলোয়াড়, এইসব করে ম্যাচ করবে হাসিনাকে। আপনি সেদিনও বলছি যে এখন একটা রিট ফাইল করে চ্যালেঞ্জ করলে এই সরকার অবৈধ হয়ে যাবে। আপনি যেভাবে শপথ নিয়ে সংবিধান যেভাবে আপনি সংসদ ডাকলেন এবং রাষ্ট্রপতিকে দিয়ে ভাষণ দিলেন, এই সরকার অবৈধ।
কারণ আপনি সংবিধান যদি মানেন তাহলে আপনি 29 সালের আগে ইলেকশন নাই। আপনি প্রধান বিচারপতিকে বলতেছেন 106 এর কথা, 106 যে প্রধান বিচারপতিকে নিলেন তাকে জোর করে বাদ দিলেন কিভাবে? জি, শাহরিয়ার ভাই, আমাদের সময় একেবারে শেষ। মাসুদ কামাল ভাই, এনসিপির একজন নেত্রী বলছেন যে সংসদে গতকালকে এনসিপির নাহিদ ইসলাম বা হাসনাত আব্দুল্লাহ তাদের আচরণ বা কথাবার্তা দেখে তাদের কাছে মনে হচ্ছে যে সংসদে বিরোধী দল বেসিক্যালি এনসিপি। জামাত যদিও 68টা আসন পেয়েছে, কিন্তু রোল প্লে করার ক্ষেত্রে এনসিপিকেই তারা বিরোধী দল হিসেবে মনে করে। 2 মিনিট সময় আছে। জানেন ভাই, জাতীয় সংসদ না, ওখানে সংখ্যাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। হুম। এখন 68টা বেশি না, তাদের ওই ছয়টা। 6টা বেশি। এগুলি হলে আত্মতৃপ্তির ব্যাপার, বুঝছেন? এই দেখবেন কিছু লোক আছে এমনি মানে বলতেছে আমি জিতছি বলে একটা আরাম পায়, আনন্দ পায়। 12 হাত কলা 13 হাত বিচি। তো এখন এটা বলে তো লাভ নাই। আমি আগেও বলছি, এখন অনেকে আমাকে বলে কুঞ্চি বড় যে হয়ে আপনি তো যায়। বলছিলেন যে এনসিপি একটা আসন পাবে না। আমি বলছিলাম কিন্তু আগে, আপনাদের এখানে হয়তো বলছিলাম। আমি কিন্তু এখন ওটা মনে করি এই জামাতের সঙ্গে যদি জোট না, আমি তখন বলছিলাম যে একা করলে একটা পাবে না, আমি প্রথমে বলছিলাম। তো তারা তো বলছে যে এনসিপি যদি জামাতে জোটে না থাকতো তাহলে জামাতে এতটা আসন পাইতোই না। এই তো বললাম, তো এখন তো মানে এটা মনের শান্তি, এটা কি করবেন, মনের শান্তি যার যেমন। কিন্তু পাবলিক তো জানে রে ভাই, জামাতের ভোটে এনসিপি ভোটটা কই? ঠিক আছে, সামনে স্থানীয় সরকার নির্বাচন আছে, এনসিপি একা ইলেকশন করুক তো, দেখি কেমন করে করে, করুক তো ভাই। ভাই এটা বলে লাভ নেই, নতুন একটা দল, তার সাপোর্টটা কোথায়? আপনি জামাতের মতো একটা পুরো জামাত, তো আমি তো মনে করি এই তাবৎ দলগুলির মধ্যে সবচেয়ে পুরনো দল তো জামাত ইসলাম। এখন এই দলের অনেক সাপোর্টার আছে, তো তারা তাদের ভোটে আজকে। এখন যদি কেউ বলে যে না কালকে প্রমাণ হয়েছে ওনাদের, আচ্ছা নাহিদ ইসলাম হলো চিফ হুইপ বানাইছে এনসিপি ইয়াকে, মানে বিরোধী দলের, তাকে চিফ হুইপটা কে বানাইছে? জামাত ইসলাম। খেয়াল করেন জিনিসটা। এখন সংসদের রীতিনীতি যারা বুঝছে, ওখানে চিফ হুইপ জানি, হ্যাঁ। একজন তো গুরুত্বপূর্ণ, সেও তো ইচ্ছা করলে সবার হয়ে সব পক্ষ থেকে সে দাঁড়াবে। এই বিরোধী দলের নেতা তো সবসময় দাঁড়াবে না, চিফ হুইপ দাঁড়াবে, তারা কথা বলবে। এখন উনি বারবার বলার সুযোগ পাইছে চিফ হুইপ হিসেবে বিরোধী দলে, এই জন্য উনি নেতা হয়ে গেলেন। এগুলো অজ্ঞতা জড়িত এবং আত্মতৃপ্তিমূলক কথাবার্তা। তো এটা বলে আরাম পায় বলতে দেন, আপনার না করেন না, আপনি আটকেন না। শাহরিয়ার ভাই, এটাই যে আমি যেটা খালি বলি এই সামান্তা যে কথাগুলো বলে ওকে শোকস করে ওকে বহিষ্কার করা উচিত। এবং আপনার মাধ্যমে বলছি, এনসিপিকে আজকে আমি দুপুরবেলা বলছি যে এই মেয়েটাকে বহিষ্কার করা উচিত ইমিডিয়েটলি। কারণ তার কি, তার হারানোর বেদনা, সে তো কিছু হতে পারেনি, তাকে কোনো জায়গায় ডাকে না। এখন সেই কারণে আমার যেটা মনে হয় যে এটা না করলে দলে যতখানি, ভাই যেটা বললে একটা আসন দেখান তো। এই যে তুষার হেরে গেছে, তুষার বলছে কি জামাত ইসলাম আমাকে ঠিক মতো সাপোর্ট করেনি বলে আমি হেরে গেছি। এটাই তো হেরে যাওয়ার পরের দিন স্টেটমেন্ট, যে তাহলে এনসিপির দ্বারা যদি জামাত জিততো তাহলে রে ভাই আপনারা এই কথাটা হয় কেন? তার মানে এই মেয়েগুলো আতাতাই, এরা হচ্ছে এই জুলাই সনদের সাথে। কারণ আপনি অ্যাসাসিনেট করে এনসিপির যে জায়গায় যাওয়ার কথা ছিল সেই জায়গায় যেতে পারেননি কেন? এই মূল্যায়নটা করেন। এনসিপি তো একটা বিরাট ক্রাউড ছিল, যখন তারা হলো তাদেরকে কিংস পার্টি করতে হলো কেন? তারা এতই পারে তাহলে গোপালগঞ্জ থেকে মিলিটারি দিয়ে তাদেরকে নিয়ে আসতে হলো কেন? সো এই প্রশ্নগুলোর কেন নিজেরা উত্তর দিয়ে নিজেরা সংশোধন করে আবার মানুষের কাতারে আসতে হবে। আর দামাতের পিছিয়ে কথাগুলো বলাচ্ছে, সেটাও ওই সামান্তাদের তো বিক্রি হয়ে থাকে, যখন যে কথা বলতে বলে সামান্তা সেই কথাই বলে দেয়। তো কোনো না কোনো এজেন্সির কথা ছিল সামান্তাকে দিয়ে বলা, না সামান্তা দিয়ে বলে দিচ্ছে।